সম্মানিত দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যিনি জগন্নাথ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি একজন শিক্ষানবী আইনজীবীও বটে, সেই সাথে আবৃত্তিকার। তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস মুক্তা। তো আমি সবার সামনে জান্নাতুল ফেরদৌস মুক্তাকে উপস্থাপন করছি। অনেক অনেক ধন্যবাদ আমাকে বিধান টক্সে আমন্ত্রণ জানাবার জন্য। আমি জান্নাতুল ফেরদৌস মুক্তা, একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি এবং পাশাপাশি আপনি যেটা বললেন, আমি সভাপতি হিসেবে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিজনেস ক্লাবে। এছাড়া আপনি বলেছেন আমি আবৃত্তিকার হিসেবে আছি। হ্যাঁ, আমি চেষ্টা করি। তো আবৃত্তিকার বলবো না, আবৃত্তি শিল্পীও বলবো না, এটাও বলতে পারেন এখানেও শিক্ষানবিশ, কারণ শিক্ষার তো শেষ নেই। আসলে আপনি পর্যায়ক্রমে শিখছেন, আমি এখনো শিখছি বলতে পারেন। জি, ধন্যবাদ। আসলে আপনি যে আপনাকে যে আবৃত্তিকার বা অ্যাডভোকেট যে নিজেকে দাবি করছেন না, এটা খুবই ভালো লাগলো। কারণ বেশিরভাগ মানুষই দেখা গেল যে নিজেকে ভালো প্রেজেন্ট করতে পছন্দ করে, কিন্তু সেই জায়গাতে না, আপনি এখনো শিখছেন, সেটা করছেন। তো আপনি কি সুন্দর কত রকম কিভাবে আবৃত্তি করেন সেটা দর্শক শ্রোতা অবশ্যই সেটা বুঝতে পারবে আপনি আবৃত্তি করার পরে। তো আমরা আপনার কাছ থেকে একটা সময় খুব আবৃত্তি শিখবো, কিন্তু তার আগে আমরা আজকে যে যে জিনিসগুলো আপনার কাছ থেকে জানবো। আপনি তো যে নারী নেত্রী, সেটা নারী নেত্রী না, আসলে মেয়ে নেত্রী বলতে হবে, যেহেতু আপনি যে এখন আনম্যারিড। তো যেহেতু মেয়ে নেত্রী হিসাবে আপনার কোন কোন বিষয়গুলা চ্যালেঞ্জ আপনি ফেস করছেন, বা নারীরা যদি নেতৃত্বে আসতে চায় তারা আসলে কোন কোন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, তারা কিভাবে হচ্ছে এগুলাকে সামনের দিকে এগিয়ে যাবে, তাদের জন্য কি সাজেশন আছে, এবং আপনি এজ এ অ্যাডভোকেট হিসাবে আপনি কিভাবে মেয়েদের জন্য তারা কোন কোন আইনগুলো তাদের জানা উচিত এবং কেন জানা উচিত, এবং হচ্ছে আবৃত্তি বা বাংলা ভাষা নিয়ে আপনি জাতীয় অনেক পুরস্কার পেয়েছেন, এবং সেই কিভাবে হচ্ছে ভাষাতে, কারণ আমাদের সকলেরই কিন্তু বাংলা ভাষা দরকার আছে। আমাদের সকলেরই ভাষার, যেহেতু আমরা বাঙালি, যে বাঙালি হিসাবে সঠিক শব্দচয়ন, যেটা আমারও অনেক সময় আমরা পারি না বা আমি নিজে পারি না, তো এগুলো শিখলে জানলে এটা আমাদের জন্য বা সকলের জন্য এটা ভালো। তো আমি শুরুতেই চলে যাব আপনার এজ এ নারী, আমার বারবার কেন যেন নারী চলে আসে, মেয়ে নেত্রী। আচ্ছা, মেয়ে নেত্রী হিসাবে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এবং আপনি কিভাবে সেগুলোকে মোকাবেলা করেছেন? ধন্যবাদ ভাইয়া। মেয়ে হিসেবে প্রতিকূলতার কথা বলবো যেটা, সেটা শুধুমাত্র যে শিক্ষা প্রতিষ্ঠান তা কিন্তু নয়। আপনার দৈনন্দিন জীবন এবং আপনার পারিপার্শ্বিক যাদের সাথে আপনি বলছেন সামাজিকভাবে আপনার সোসাইটিতে যে আপনি চলছেন, সেখানেও কিছু প্রতিকূলতা আছে। আপনি বলতে পারেন পরিবারেও কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, এবং প্রাতিষ্ঠানিকভাবে তো আছেই। এবং এটা যখন আবার কর্মক্ষেত্রের দিকে চলে যায়, সেখানেও হচ্ছে কিছু প্রতিকূলতা আছে। যেমন আপনি আইনের কথা বললেন, বাংলাদেশের আইনে কিন্তু আছে, আপনার অনুচ্ছেদ 28-2 আছে যে নারী পুরুষের সমান অধিকার। হ্যাঁ, এখন সমান অধিকার বলতে আমরা কি বুঝছি? সমান অধিকার বলতে কিন্তু এটা বোঝাচ্ছে না যে আপনি 100 টন ওজনের একটা জিনিস তুলে ফেলতে পারছেন, সেটা আমি পারছি। এখানে আমাদের এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনাকে এবং আমাকে যেই সৃষ্টিকর্তা তৈরি করেছেন, হ্যাঁ, তিনি কিন্তু আমাদেরকে ওই বিভাজনটার মাধ্যমেই তৈরি করেছেন যে আপনি যেটা ওইটা করছেন সেটা হয়তো বা আমি পারছি না, যেটা শারীরিকভাবে আমাদের ওইভাবেই তৈরি। তো ওই প্রশ্নে আমি যাচ্ছি না, এখানে সমতার কথা আসছে কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে কেন? যখন একটা মেয়ে ধরেন কোনো প্রতিষ্ঠানের সিইও হচ্ছে, তখন কিন্তু প্রশ্ন আসছে কি করেছে ভাই। হ্যাঁ, আপনার কি সিইও হওয়ার স্বপ্ন আছে কিনা? প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, অ্যাচিভমেন্ট করার তো সবারই আকাঙ্ক্ষা আছে যে আমি এই জায়গাটাতে যেতে চাই। সেটা তো এখন আমি ডিসক্লোজ নাই করলাম, সেটা বলবো আমরা। কন্টিনিউ করুন। কিন্তু হচ্ছে এই যে সমতার কথা বলছি, সমতা হচ্ছে যে আপনি একটা প্রতিষ্ঠানের সিইও আছেন, আমিও সেটা হতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে?
সেটা মনে করেন আপনি যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছেন, আপনি যেভাবে প্রসেস করে এই পর্যন্ত এসেছেন, সেই প্রসেসের মধ্য দিয়ে যে আমিও হয়তোবা সিইও হয়েছি। আপনার ক্ষেত্রে যদি প্রশ্ন না আসে, আমার ক্ষেত্রেও সেটা আসার কথা নয়, কিন্তু সেটা এখনো সমাজ ব্যবস্থার মধ্যে আছে যে এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়, যেটা হওয়ার কথা নয়। আর আপনি বলেছেন যে নেত্রী হিসেবে কি কি প্রতিবন্ধকতা। হ্যাঁ, নেত্রী হিসেবে বিশেষ তেমন কোনো প্রতিবন্ধকতার কথা বলবো না এই মুহূর্তে, কারণ আমরা জানি যে প্রতিবন্ধকতা থাকবে যখন, তখনই আপনি আরো চেষ্টা চালিয়ে যাবেন যে সেটা কিভাবে অতিক্রম করা যায়। তো বাহ। কিভাবে অতিক্রম করেছি সেটাই বলবো আজকে। হ্যাঁ, sure. তো সেটাই দরকার আসলে, আমি হ্যাঁ। যখন হচ্ছে দায়িত্ব নিয়েছি বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে, এরপরে আমি এ পর্যন্ত প্রায় 7টার মতো প্রোগ্রাম আমি বাহ। সঞ্চালনা করেছি, মানে চমৎকার। অর্গানাইজ করেছি 7টার মতো প্রোগ্রাম। তো প্রত্যেকবারই হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা এসেছে, এবং লাস্ট আমি যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামের নাম ছিল প্রমিত বাংলা উচ্চারণ ও আহ, উপস্থাপনা কর্মশালা 2025। তো সেখানে আমি চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশের একদম সুপ্রতিষ্ঠিত যারা আছেন, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, তাদেরকে সেখানে নিয়ে আসার জন্য। তাদের মধ্যে আমাদের স্বনামধন্য আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব ছিলেন। এছাড়াও হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা যারা পেয়েছেন, তাদেরকে আমরা 21শে পদক পেয়েছেন দুজন, শ্রদ্ধেয় আপনার জয়ন্ত চট্টোপাধ্যায়, এবং এছাড়াও ছিলেন আমাদের সাথে শ্রদ্ধেয় ভাস্বর বন্দ্যোপাধ্যায় দাদা। তারাও আমাদেরকে, তাদের কাছ থেকেও আমরা শেখার সুযোগ পেয়েছি এই যে যে অ্যারেঞ্জমেন্টের বিষয়টা, এবং এছাড়া হচ্ছে যারা শিখবেন, যারা শিক্ষানবিশ, তাদেরকে হচ্ছে অ্যাকুমুলেট করা, একটা জায়গায় নিয়ে আসা। এবং আপনি জানেন প্রতিনিয়ত পারিপার্শ্বিক জগৎটা এত বেশি বড় হয়ে যাচ্ছে, সবাই দেখা যাচ্ছে একটা মুঠোফোনের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। সেখান থেকে আপনার বের করে নিয়ে এসে প্রমিত বাংলা উচ্চারণ এবং উপস্থাপনা কর্মশালা করাটা, এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হ্যাঁ, হয়েছে, খুব হ্যাঁ। চ্যালেঞ্জিং ছিল, বাট সেটাও আমরা অতিক্রম করেছি। এবং আমরা ভেবেছি যেহেতু আমাদের এটা 2 দিনের একটা কর্মশালা ছিল, নেক্সট টাইম আমরা একটু এটাকে বড় করে করব। এছাড়া বাকি যে প্রোগ্রামগুলো আছে, আমি সাধুবাদ জানাবো অনেকগুলো মানুষকে। তার মধ্যে আমার ডান দিকে যিনি বসে আছেন, তিনিও হচ্ছেন আমাদের বিজনেস ক্লাবের ফর্মার প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, তো দাদার কাছ থেকে অনেক কিছু শেখা। এছাড়া আমাদের এখন যিনি আপনার চিফ অ্যাডভাইজার আছেন এবং তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবেও আছেন, প্রফেসর ডক্টর ইমরানুল হক স্যারের কথা না বললেই নয়। আমিও ওনাকে অ্যাজ এ ডিপার্টমেন্টের মধ্যে যতজন শিক্ষক আছেন, অ্যাজ এ প্রফেসর ডক্টর ইমরানুল হক স্যার, ওনাকে আমি স্পেশালি দেখি। ওনার মধ্যে ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট বান্ধব এবং শিক্ষা বান্ধব এবং ওভারঅল সবকিছু মিলে ওনাকে আমি গুরু বলেও একদিন সম্বোধন করেছি, এবং আমি ওনাকে সেই রেসপেক্টটা করি এখনো। সো ওকে, কন্টিনিউ করুন। আপনি যেহেতু গুরু বলে বললেন, শিক্ষা গুরুর মর্যাদা অনেক। কারণ আমি ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি আমার বাবা মার কাছ থেকে, তারা বলেছেন যে আমাদের পরেই হচ্ছে, মানে বাবা মার পরেই হচ্ছে আমার শিক্ষা গুরু, মানে পিতা যার কাছ গুরু, থেকে, মাতা গুরু, দেন শিক্ষা গুরু। হ্যাঁ, শিক্ষা গুরু, যার কাছ থেকে আমি শিখছি। এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমরা নিচ্ছি। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলবো না, কারণ আপনি সর্বোপরি যদি হিসেব করেন একজন মানুষ হিসেবে যে আপনি তৈরি হচ্ছেন, সেটার কারিগর কিন্তু উনারা। হ্যাঁ। আপনি যদি মিলিয়ে দেখেন, আপনি কিন্তু একদম মেলাতে পারবেন যে এটার কারিগর। এই যে আপনার যে অ্যাটিকেট গুলো আছে, যে কোথায় কিভাবে আপনাকে কথা বলতে হবে, কার সাথে কতটুকু কথা বলতে হবে, কোথায় আপনার বিহেভিয়ারটা, আপনার ব্যবহারটা কেমন হওয়া উচিত, সবসময় কি রেগে গেলে হয় না, কিন্তু আপনি কিন্তু শান্ত হয়েও আপনার কাজটি তুলে নিয়ে আসতে পারেন। এই যে প্রসেসটা, এটাও কিন্তু আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে শিখছি। এবং আমাদের এখন বিজনেস ক্লাবের অ্যাডভাইজার হিসেবে আছেন আপনার প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান ফৌজি স্যার। উনি আপনার মার্কেটিং বিভাগের MBA প্রফেশনাল প্রোগ্রামের ডিরেক্টর হিসেবেও আছেন। ওনার কাছ থেকেও আমরা অনেক কিছু শিখছি। আমি প্রথমেই বলেছি যে আসলে শিক্ষার তো শেষ নেই, আমরা পর্যায়ক্রমে শিখে যাচ্ছি। তো প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যখনই প্রতিবন্ধকতা আসবে
সেটার নিশ্চিত কোনো সমাধান আছে আচ্ছা। এবং সমাধানটা মানে হয়ে এটা আপনার মধ্যে যে মানে পেশেন্ট হিসেবে কনফিডেন্সটা আছে যে আমার যত প্রতিবন্ধকতাই আসুক না কেন এটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা আপনার কাছে যে সলিউশন হয়তো চলে আসে বা আসবে, এই তো। অবশ্যই। আর আমি আরেকটা জিনিসকে একটু এখানে প্রায়োরিটি দিতে চাই, কখনো হচ্ছে যে আমি কখনো যদি কেউ আমার কখনো প্রশংসাও করে থাকে, কাজ করছি, আমি লিড দিচ্ছি, হয়তোবা সেজন্য প্রশংসাটা আমি পাচ্ছি, কিন্তু আমি সবসময় সেটা আমি আমার যারা টিম মেম্বার আছে আমি তাদেরকে লিডার্স বলে সম্বোধন করি, এবং আমি আবারও বলতে চাই এটাও আমি আপনার কাছ থেকে শিখেছি। আমি সবসময় হচ্ছে তাদেরকে লিডার্স বলে সম্বোধন করি, কারণ তারাও একটা পর্যায়ে যে নেতৃত্ব দেবে। তো আমি বিশ্বাস করি যখন আমার বাকি লিডার্সটা থাকছে আমার সাথে, হ্যাঁ, তখন অটোমেটিক্যালি যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আর আপনাকে এটা লক্ষ্য রাখতে হয় যেহেতু একটা টিম বিল্ডিং এর বিষয় থাকে, যে আপনার কেউ দক্ষ থাকবে টিম মেম্বার, কেউ একটু তার থেকে কম দক্ষ হবে, কিন্তু সবারই কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। তো আপনাকে সেটার ব্যালেন্সটা তৈরি করতে হয় যে আমার এই লিডার্সটা এই কাজটাতে ভালো, আমি ওকে তাহলে এই কাজটা দিতে পারি, ওইটাতে একটু মনে হচ্ছে যে একটু বুঝতে হয়তো বা অসুবিধা হচ্ছে, তাহলে ওকে আমরা একটু বুঝিয়ে বলবো, কিংবা ও যেটাতে দক্ষ আমি সেই কাজে ওকে দেব। এই ব্যালেন্সিংটা যদি থাকে তাহলে সমাধান করাটা খুব কঠিন হয় না। কঠিন না। যাক, খুবই ভালো লাগলো আপনার কথা শুনে, যে আপনার যে সাহস, যে না প্রতিবন্ধকতা আসলে আমি সেটা মোকাবেলা করব। তো এবং পিছনে যে বিগত দিনগুলোতে যে 7 থেকে 8টা প্রোগ্রাম আপনি করেছেন এবং হচ্ছে সামনেও যে করবেন, তো আপনার টোটাল কনফিডেন্সটা এভাবেই চলবে বা এভাবেই থাকবে আপনি যতদিন আছেন দায়িত্বে? এটা শুধু আমি দায়িত্বে আছি সেটা নয়, একটা সময় তো সবাই দায়িত্বে আসে এবং চলেও যায়, যাবে। কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি বোধহয় ওই গানটা শুনেছেন যে পুরাতন শেষ হয়ে নতুন জন্ম নিবে, এই তো জগতের রীতি। হ্যাঁ, নতুন এলে পরে পুরাণ চলে যাবে, রেখে যাবে কিছু তার স্মৃতি। তো আমি হচ্ছে এই ভালো কাজগুলোর মাধ্যমে স্মৃতি রেখে যেতে চাই, যে আরেকজন আমাকে দেখে শিখুক। আমি লাস্ট আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে আপনার মার্কেটিং বিভাগের 18তম হচ্ছে ফাউন্ডেশন ডে প্রোগ্রাম ছিল। আমি দীর্ঘ 9 ঘন্টা পর্যন্ত আপনার অ্যাঙ্করিং করেছি ওই দিন। 9 ঘন্টা? 9 ঘন্টা। বাহ, কিভাবে পসিবল? মানে একদম সেই সকাল থেকে শুরু করে টানা 9 ঘন্টা? সকালের এটা তো কয়েকটা সেশনে ছিল, তো সকাল থেকে একটা প্রোগ্রাম যেটা ছিল সেটা ওটা ছিল 1 থেকে 1.5 ঘন্টার মতন, সেটা করেছেন অন্য আরেকটা জুটি। এবং এরপরে আমার শুরু হলো আপনার বিকেল থেকে, মানে বিকেল বলবো না, দুপুর থেকে আমি টানা একদম শেষ হওয়া পর্যন্ত প্রায় 9 ঘন্টা, 9 ঘন্টার বেশিই হবে, কম নয়। এবং আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আমি এটাকে কিভাবে অতিক্রম করব, কারণ এর আগেও আমি উপস্থাপনা করেছি, বাট এত দীর্ঘ সময় যাবত না। তো আমি আমার নিজের চ্যালেঞ্জকে নিজে ব্রেক করেছি, এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট যে আমি সেটাই ভাবছি যে এটা কি পসিবল কিনা, তাও 9 ঘন্টা। হ্যাঁ, পসিবল। সেলফ মোটিভেশন থাকতে হয়, আচ্ছা, এবং আপনার আশেপাশের মানুষগুলো সাপোর্টিভ হলে, আপনি আচ্ছা, যদি আচ্ছা। মোটিভেটেড হন তাহলে আপনি সেটা করতে পারবেন। আচ্ছা, আপনার কি এরকম মনে হয় না, ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 5 ঘন্টা করার পরে না আর ভালো লাগছে না, আর করবো না, স্যারকে বলা বা পাশে কাউকে বলে এই তোমরা কেউ এটাকে ম্যানেজ করো, আমি আর পারছি না বা আমার ভালো লাগছে না, এরকম মনে হয় না আপনার? আমার কাছে সব সময় যেটা মনে হয় ভাইয়া, সেটা হচ্ছে যে আপনাকে কেউ বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছে, আপনাকে সেই দায়িত্বটা সে এতটা ট্রাস্ট করে দিয়েছে। আর আমি তো হচ্ছে এই অর্গানাইজিং বডিতেও ছিলাম যখন প্রোগ্রামটা অর্গানাইজ হয়। তো যখন আমার চেয়ারম্যান স্যার আমার উপরে বিশ্বাস করে বললেন যে মুক্তা আছে তো, হ্যাঁ, তো উনার যে বিশ্বাসের জায়গাটা, এবং উনি আমাকে একটা দায়িত্ব দিলেন, রেসপন্সিবিলিটি দিলেন, তো আমার কাছে মনে হয়েছে আমাকে সেটা সম্পূর্ণ করতেই হবে। আমি চেষ্টা করেছি যে আমার শিক্ষা গুরুর মর্যাদা রক্ষা করার। মানে আপনি আপনার দায়িত্বটাকে পালন করছেন এবং আপনি যে শুরুটা করেছেন আপনি শেষটাও করবেন, এই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে টোটাল 9 ঘন্টা এটা পাস কন্টিনিউ করেছেন। আর খুবই চমৎকার, আসলে আমি নিজে মোটিভেটেড হলাম আপনার কথা শুনে। আমাকে যদি বলতো এতক্ষণ আসলে কিভাবে, হয়তো ওই যে দায়িত্বর কথা যদি মাথায় আসতো হয়তো চেষ্টা করতাম,
কিন্তু আপনি যে করে দেখিয়েছেন সেটা আসলে খুবই পাওয়ার একটা জিনিস। তো আপনার কাছ থেকে আরেকটা জিনিস যেটা জানবো, তো আপনি এই যে ক্লাব হচ্ছে পরিচালনা করছেন, প্রোগ্রাম করছেন, আবার ফ্যামিলি মেইনটেইন করছেন, আবার হচ্ছে কর্পোরেট মানে প্রফেশনাল লাইফ মেইনটেইন করছেন। এই সবকিছু মেইনটেইন করতে গিয়ে আপনার একটু হিমশিম খাচ্ছেন না? আচ্ছা, ব্যালেন্সের কথা আমি প্রথমেই বললাম যে ম্যানেজমেন্টটা খুব জরুরি। আর ম্যানেজমেন্টটার প্রথম ধাপটাই আসে পরিবার থেকে। তো তো আমার একদম শুরু থেকে, ছোটবেলা থেকে এ পর্যন্ত আমার বাবা মা খুবই সাপোর্টিভ ছিলেন। আমি যখনই কোনো কাজ করতে যাব এবং আমার কাছে যদি সেটা নিয়ে আমি দ্বিধান্বিত হই, তখন তো আমি অবশ্যই, বাবা মার চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না। আমি তাদের সাথে যখন শেয়ার করি বিষয়টা, তারা সবসময় আমাকে মোটিভেট করেছেন এবং তারা সবসময় আমাকে এটা বলেছেন যে তোমার কাছে যদি মনে হয় তুমি এটা করতে চাও, তাহলে তুমি অবশ্যই সেটা করো। এই যে আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা মা বলেছে আমি করতে পারবো, এর মানে আই ক্যান ডু ইট। বাহ! সো ওই ভাবনাটা সবসময় ছিল, তো কখনো এর জন্য হয়তোবা থেকে যেতে হয়নি কোথাও। বাহ! খুবই চমৎকার। আসলে ভাল লাগলো যে একটা মেয়েকে তার বাবা-মা সবকিছু সাপোর্ট দিচ্ছে। তো আপনার এরকম কখনো মনে হয়নি যে এই যে আপনার বাবা-মা সাপোর্টের কারণে সবকিছু করছেন, তো তাদেরকে গিয়ে জড়িয়ে ধরে বা আম্মু বা আব্বু আমি আজকে এটা সাকসেস করেছি, উনাদের ফিলটা আসলে কেমন ছিল তখন? আমার বাবা এবং মা দুজনেই খুবই গর্বিত। আমি যে কাজটাই করি এবং সেখান থেকে আমি যতটুকুই সফল হই, তাদের আমার ওই অ্যাচিভমেন্ট দেখে তারা এত বেশি খুশি হন, আমি সেটা বলে বোঝাতে পারবো না। ইভেন তো যখন আমি আপনার এই প্রোগ্রামটার জন্য আসবো, আমি কিন্তু আমার মাকে, আমার বাবা বাসায় ছিলেন না, উনি কাজের সুবাদে একটু ঢাকার বাইরে আছেন। তো আমি কিন্তু আমার মাকে সালাম করে তার আশীর্বাদ নিয়ে বাহ! তারপরে এসেছি। এবং আমি প্রত্যেক কাজের শুরুটা, যেখানে আমার কাছে মনে হয় যে আমি এই কাজটা হয়তোবা প্রথমবার করতে যাচ্ছি, কিংবা আমি যে কোনো কাজ যেটা আমার জন্য মনে হয় এটা আমার দায়িত্ব, এটা আমাকে করতে হবে, ওনাদের আশীর্বাদ নিয়ে করি। বাহ! খুবই ভালো। আসলে বাবা-মায়ের আশীর্বাদ থাকলে এজ এ গডের আশীর্বাদ থাকলে এটা যেকোনো জায়গায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আর আমি ছেলে হিসাবেই যদি সম্ভব হয় এবং এবং মেয়ে হিসেবেও আপনি অনেকগুলো সম্ভব করিয়ে দেখিয়েছেন অলরেডি। সো আমরা আপনার কাছ থেকে অন্য যারা নারী নেত্রী বলেন বা তাদের প্রফেশনাল লাইফ বলেন বা পারিবারিক যে জীবন তারা অতিবাহিত করছে, জীবনযাপন করছে, তো আশা করছি আপনার থেকে তাদেরও মোটিভেশন আসলে নেওয়া উচিত। যে যদি মুক্তা আপা যদি পারে আমি কেন পারবো না? তো আসলে আপনি কি যে আমাদের নারী দর্শক বা শ্রোতা যারা আছেন, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যদি একটু বলেন? হ্যাঁ, অবশ্যই বলতে চাই আমি। আমি প্রথমত সবাইকে সাধুবাদ জানাতে চাই যে যার, যার নিজ, নিজ জায়গা থেকে যে যেখানটাতে আছে, সবসময় হচ্ছে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। যে আমি অবশ্যই করতে পারবো। এবং সবসময় তো একজন মেন্টর সেট করতে হয়। মানে আপনার কিছু আইডিওলজি থাকে, সেই অনুযায়ী আপনি কাজগুলো করেন। আপনার কেউ আইডল থাকেন, তাকে আপনি হয়তোবা মেনে আপনি সামনের দিকে এগোচ্ছেন। কিন্তু অবশ্যই সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে এবং যখন আপনি পজিটিভ থাকবেন তখন আপনাকে কোথাও বাধার সম্মুখীন হতে হবে না। আর আইনের বিষয়টা সম্পর্কে যেটা দাদা বলছিলেন, প্রত্যেকটা মানুষকে আইন সম্পর্কে জানা উচিত। সেটা তার নিজস্ব অধিকার এবং নিজস্ব স্বার্থ রক্ষার্থে, দেশের স্বার্থ রক্ষার্থে প্রত্যেকটা মানুষকে আইন সম্পর্কে জানা উচিত, এটা আমি মনে করি। আর আমি এছাড়াও হচ্ছে, আমি কি আরো কিছু বলতে পারি দাদা? হ্যাঁ, অবশ্যই। আপনার যতটুকু আপনার মন থেকে আপনার ফিল হয় যে মানুষটা যে আপনার কথা শুনে যে নারী সমাজ বা মেয়ে সমাজ যেটাই বলেন না কেন তারা যেন মোটিভেটেড হয় বা আচ্ছা আপনি তো অ্যাডভোকেট তাহলে আপনি এটা নিয়েই বলেন সেটা আরো সবচেয়ে বেশি ভালো হয়। যে কোন কোন আইনগুলো বা কোন বিষয়গুলো হচ্ছে আসলে মেয়েদেরকে চলার পথে এটা খুবই দরকার বা যে জিনিসগুলো আচ্ছা, জানতেই হয়? এখানে একটু হচ্ছে বোধহয় দ্বিধান্বিত হবে মানুষ, সেজন্য আর কি আপনি বলতে পারেন বিষয়টাকে একটু সহজভাবে বলার চেষ্টা করছি। অ্যাডভোকেট এবং লয়ার, হুম, দুইয়ের মধ্যে খুব কিঞ্চিত পার্থক্য আছে। তো সেটা একটু বলি, সেটা হচ্ছে যে যিনি লয়ার কিংবা যিনি ব্যারিস্টার একই। ওটা শুধু ডিগ্রির কারণে হচ্ছে ব্যারিস্টার, আর আপনি এলএলবি এলএলএম করছেন সেই জন্য হচ্ছে আপনি লয়ার। দ্যাট মিনস দুটোর মানেই হচ্ছে আপনি আইন সম্পর্কে জ্ঞাত, আইন সম্পর্কে আপনি জানেন। এবং অ্যাডভোকেট যেটা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ব্যারিস্টার এবং লয়ার কিন্তু একই হলো, যারা আইন সম্পর্কে জানেন।
কিন্তু তারা কিন্তু আপনাকে চাইলে হয়তো বা আপনি তার পরিচিত, আপনাকে সাজেস্ট করতে পারবে, কিন্তু আপনার অধিবক্তা হিসেবে তারা আপনার কোর্টের কোনো বিষয়ে যদি লড়াই করতে হয় কিংবা আইনি কোনো বিষয়ে যদি আপনাকে ওইভাবে সাজেশন দিতে হয়, সেটা কিন্তু উনি প্রফেশনালি পারবেন না। যখন উনি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাধীন লাইসেন্সটা পেয়ে যাচ্ছেন, এটার কিছু প্রক্রিয়া আছে, প্রসেস আছে এক্সামের মাধ্যমে। প্রথমে আপনার হচ্ছে এমসিকিউ হয়, রিটেন হয়, দেন হচ্ছে ভাইবা, তারপরে হচ্ছে আপনার এই লাইসেন্সের জন্য আপনি ওখানে অন্তর্ভুক্ত হলেন। অন্তর্ভুক্তর পরে হচ্ছে আপনি যখন অ্যাডভোকেট হয়ে গেলেন, অধিবক্তা হলেন, তখন হচ্ছে যে আপনি কারো আইনি লড়াই হোক, কাউকে আপনি প্রফেশনালি সাজেশন দিচ্ছেন আইন বিষয়ক বিষয়গুলো নিয়ে, সেটা আপনি করতে পারছেন। তো দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই। আর আমি এখনো হচ্ছে অধিবক্তা হইনি, ইনশাল্লাহ সেটা সামনে আপনাদের দোয়া ইনশাআল্লাহ। থাকলে। আর এখন হচ্ছে আমি শিক্ষানবিশ হিসেবে আছি, আমি শিখছি এখনো, বলেছি আমি প্রথমেই। তো এই শিক্ষাটা চালিয়ে যেতে চাই এবং পর্যায়ক্রমে আমাদের তো প্রত্যেকটা মানুষেরই কিছু গোল থাকে, সেই গোলটাকে অ্যাচিভ করতে চাই। আচ্ছা, এই যে মানে এরকম কি কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে কিনা আপনার যে আমি শুধু বাংলাদেশে নারীদের অধিকার রক্ষার্থে আমি কাজ করব, বা হচ্ছে আমি পুরুষদের জন্য কিছু নিয়ে কাজ করব, বা এরকম কি কোনো স্পেসিফিক কোনো প্ল্যান বা পরিকল্পনা আছে কিনা আপনার? আমি প্রথমে ধন্যবাদ বলতে চাই আপনাকে এই প্রশ্নটা আমাকে করার জন্য। আচ্ছা। আম, এখন আমি যে পর্যায়টাতে আছি, হয়তোবা ওইভাবে আমার এখনো সুযোগ হয়ে ওঠেনি যে আমি দেশের মানুষের জন্য কি করতে চাই কিংবা কিছু কি করতে চাই কিনা। হ্যাঁ, ভাবনা আছে আমার মধ্যে যে আমি নারী সমাজের জন্য, শুধু নারী সমাজ বলবো না এখানে, আমি দেশের মানুষদের জন্য কিছু করতে চাই আসলে। কিন্তু সেই বললাম সেই সুযোগটা হয়তোবা এখনো আমার হয়ে ওঠেনি, সামনে যদি হয় অবশ্যই করব। তো শুধু নারী সমাজের জন্য করবেন, আমাদের আমি পুরুষ পুরো, সমাজের না জন্য না, করবেন পুরো না আপনি? পুরো দেশের মানুষের কথা বলেছি। আচ্ছা। আমি কিন্তু ওইটাকে রেকটিফাই করে নিয়েছি। না না, রেক্টিফাই আপনি কিন্তু বলেছেন যে নারী সমাজের জন্য স্পেসিফিক আপনি মুখ থেকে সেই শব্দটা বের হয়েছিল। ভাইয়া, এটা বলার কারণ আমি প্রথমে আপনাকে শেয়ার করলাম যে আমরা জানি যে আমরা অনেকটা অগ্রগতির দিকে আছি এখন। হ্যাঁ, একবিংশ শতাব্দীতে এসে আমরা অনেকটা অগ্রগতির দিকে আছি, কিন্তু এখনো আমরা কিছু কিছু জায়গায় পশ্চাৎপদ এখনো। যেমন 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 আমি আপনাকে বলেছি যে মেয়েরা কিন্তু এখনো অনেক কিছু প্রতিকূল পরিবেশের মধ্যে আছে, যেখান থেকে তাদের উত্তরণ দরকার আছে। এটা আপনি একজন ছেলে হিসেবে কিংবা একজন পুরুষ হিসেবে এটা আমার থেকে আপনি ভালো জানেন। হ্যাঁ, এটা হয়তোবা আমার ওইভাবে ব্যাখ্যা না করার না, কিছু ঠিক নেই, ঠিক বলছেন, হ্যাঁ। ব্যাখ্যা করার কিছু নেই, কিন্তু আপনি নিজেও এটা মানে অনুধাবন করতে পারেন। তো ওই বিষয়টার জন্য হয়তোবা বলেছি, কিন্তু আমি কিন্তু এটাও বলেছি শুধু মেয়েদের জন্য না, দেশের মানুষের জন্যও করতে চাই। আমার আমার যদি সেই সুযোগ হয়, আমি অবশ্যই সবার জন্য কিছু করতে চাই। যাক, এটা কইরেন আবার ভুলে যায়েন না। শুধু নারী সমাজের জন্য করবেন, আপনি সবার জন্যই করবেন সেটা বলেছেন। কিন্তু স্পেশালি একটু পুরুষ সমাজের দিকে একটু তাকাবেন। কারণ আপনি কিন্তু আমার এই মানে আমার এই চারিত্রিক হুম, বৈশিষ্ট্য সম্পর্কে অবগত আছেন যে আমি যেটা হাতে নিই কিংবা আমি যেটা বলি, এটা বলতে পারেন প্রত্যেকটা মানুষের কিছু নৈতিক দিক থাকে, তো কিছু প্রিন্সিপালস থাকে যেটা নিয়ে মানুষ বড় হয়, আস্তে আস্তে করে গ্রো করে। তো এটা আমার ওই চারিত্রিক বৈশিষ্ট্যের একটা, যে আমি যদি ভাবি যে আমি একটা কিছু করতে চাই, আমি সেটা করবই। এবং আপনি যখন চেষ্টা চালিয়ে যাবেন তখন আপনার জন্য দুয়ার খুলবেই। বাহ! আপনার জন্য শুভকামনা। আমরা চাই যে কোনো একদিন আপনাকে ধন্যবাদ ভাইয়া। কি বলে এটাকে, যে টিভি ফ্রেমে কোনো এক সাক্ষাৎকারে দেখি যে জান্নাতুল ফেরদৌস মুক্তা বলতেছে, আমি নারী সমাজের জন্য এটা করেছি, পুরুষ সমাজের জন্য এটা করেছি, দেশের জন্য এটা। কোনো একটা বড় একটা হেডলাইনে যেন আপনার নামটা দেখতে পারি। আমরা আপনার জন্য সেই শুভকামনাই রইলো। তো আপনার অ্যাডভোকেট জীবনটাও আপনার সুন্দর কাটুক এবং আরো অনেক বড় হন এবং সকলের জন্য কাজ করেন। এরপর আমরা চলে যাব হচ্ছে আপনি খুব সুন্দর আবৃত্তি করেন এবং বাংলা উচ্চারণ, শব্দ বা যেই বলুন মানে বাংলা ভাষা নিয়ে খুব ভালো কাজ করছেন এবং ন্যাশনালিও আপনার অনেকগুলো পুরস্কার আছে, ইউনিভার্সিটিতে পুরস্কার আছে যেগুলো আমরা দেখতে পেয়েছি। তো শুরুতে যেটা আপনার কাছ থেকে এখন যেটা জানতে চাইবো বা দর্শককে যেটা উদ্দেশ্যে যেটা বলবেন যে আপনার আ এই যে বাংলা যে উচ্চারণ বা শব্দগত যে বিষয়গুলো আছে, এটা কেন আসলে আমাদের জন্য দরকার?
যেমন হচ্ছে যে আমি কথা বলতেছি, আমার এই কথার মধ্যেও কিন্তু আমি মনে করছি যে অনেক ল্যাকিংস আছে, যেটা আপনার মধ্যে কিন্তু নেই। সেটা দর্শক শ্রোতা শুনলে সেটা বুঝতে পারবে, এবং আপনারা শুনলেও কিন্তু সেটা বুঝতে পারবেন যে আমার কথা বলতে গিয়ে কিন্তু অনেক শব্দচয়ন সঠিকভাবে হচ্ছে না, যেটা আমাদের আজকের গেস্ট, আজকের যিনি প্রেসিডেন্ট, ওই আবৃত্তিকার, ওই যিনি হচ্ছে ভাষা নিয়ে কাজ করছেন এবং অ্যাডভোকেট, ওনার কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন একদম ক্লিয়ার। তো এটা নিয়ে আসলে এটা কেন প্রয়োজন আমাদের সকলের জন্য, বা আপনার কি সাজেশন আছে, বা কোন দিকগুলো আমরা কিভাবে হচ্ছে এটাকে চর্চা করলে আমাদের ভাষাগত শব্দগত পরিবর্তন হবে? প্রথমত হচ্ছে যে আপনি ভাষার কথা বলছেন তো ভাইয়া, এই ভাষাটা, বাংলা ভাষাটা, এটা কিন্তু আমাদের জন্য বলতে পারেন খুব দুর্লভ একটা জিনিস। কারণ পৃথিবীর কোনো দেশ নেই যারা ভাষার জন্য হচ্ছে রক্ত দিয়েছে। আপনি জানেন তো যে 1952 সালে আমরা ভাষার জন্য আমাদের কতজন ভাষা শহীদ আছেন। আমরা সকলেই সেটা সম্পর্কে অবগত যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। এটা খুবই বিরল। তো ওই সম্মানটা তো আমাকে থাকতে হবে। আপনি যদি অন্যান্য দেশগুলোর দিকেও লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে অনেকগুলো দেশ এমন আছে। আমি স্পেসিফিক এখন হচ্ছে নামগুলো নিচ্ছি না, এটার বিশেষ কারণ আছে সেজন্য নিচ্ছি না, কিন্তু আমরা সবাই অবগত আছি যে তারা তাদের ভাষা ছাড়া, মানে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে চায় না। তারা দরকার হলে দোভাষী রাখবে, কিন্তু তারা নিজ ভাষায় কথা বলবে। তো তো সেই চর্চাটা তো আমাদের বাংলাদেশে দেখছি না। আমরা বেশিরভাগই দেখা গেল যে ইংরেজি বা ওই যে কর্পোরেট লাইফ গুলোতে আমরা আমাদের ভাষাকে গুরুত্ব না দিয়ে আমরা ইংরেজিকে গুরুত্ব দিচ্ছি, বা অন্য ভাষাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। এটা কেন হচ্ছে? আচ্ছা, আমাদের খুব স্বনামধন্য একজন লেখক আছেন, রফিক আজাদ, হ্যাঁ? উনার একটা বই আছে। ওখানে উনি একদম প্রান্তিক থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, সেখানে কোন কোন জায়গাটাতে হচ্ছে বাংলা ভাষা ছাড়া হচ্ছে আপনার অন্য ভাষার প্রাধান্য পাওয়া উচিত, সেটা সম্পর্কে ওখানে স্পষ্ট বলেছেন। আহ, সেটার মধ্যে উনি এটা উল্লেখ করেছেন যে স্পেসিফিক কিছু জায়গা আছে সেখানে শুধু ইংরেজির দরকার আছে, তাও স্পেসিফিক কয়েকজন মানুষের জন্য। এছাড়া ওই জায়গাগুলোতে হোক, যেহেতু বড় পর্যায়গুলোর কথা উনি বলছেন, অন্য জায়গাগুলোতে বাংলা ভাষা দিয়েই হচ্ছে পরিচালনা করা সম্ভব। কিন্তু আমার আমার এই কথাটা হয়তোবা মানুষ অন্যভাবে নিতে পারেন, সেজন্য আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত বলে নিতে চাইছি যে অন্যভাবে নেবেন না। কিছু কিছু গোষ্ঠী আছেন যারা এখনো চান যে, আমি জানি আপনি যদি চান অবশ্যই অন্য ভাষা সম্পর্কে আপনি বিজ্ঞ হতেই পারেন, কিন্তু আপনার নিজ স্বভাষা যেটা আছে বাংলা ভাষা, সেটা সম্পর্কে তো আপনাকে আগে জানতে হবে। দেন আপনি অন্য ভাষাগুলো নিয়েও দক্ষ হন, তাতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু আপনার নিজ ভাষা সম্পর্কে আপনি যখন জানছেন এবং সেটা সঠিকভাবে উচ্চারণ করছেন, পাশাপাশি আপনি অন্য ভাষাগুলো সম্পর্কেও কিংবা সেই ভাষায়ও কথা বলছেন। আপনি আমি আপনাকে বললাম যে মুষ্টিমেয় কিছু মানুষ আছে যারা আসলে চান না, এবং তারা এমন কিছু জায়গাতে বসে আছে যে আপনার ওটা খুবই ক্রুশিয়াল জায়গা একটা দেশ পরিচালনার ক্ষেত্রে। সো আপনি বুঝতেই পারছেন আমি আর এই বিষয়টা নিয়ে খুব গভীরে না যাই। হুম। তবে চর্চার কথা যেটা আসছিল, বললাম তো বাংলা ভাষা, ভাষা বলতে আমরা বোঝাই হচ্ছে আপনি শব্দ কিংবা বাক্যের মাধ্যমে আপনার মনের ভাষা প্রকাশ করছেন, তাই তো? সেটাই হচ্ছে ভাষা। তো উচ্চারণের বিষয় যেটা হয় বাংলা ভাষার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের চর্চার যে বিষয়টা আছে, যখন আপনি কোনো কথা বলছেন, একজন পার্সন অন্য আরেকজন পার্সনকে হচ্ছে সেই জিনিসটাকে বুঝিয়ে বলা, তাই তো? এটাই কিন্তু মোক্ষম, আর কিছুই না। এই যে আপনি আহ, এত বাচিক শিল্পী যারা আছেন, আবৃত্তিকার আছেন, কিংবা বিভিন্ন বিষয়ে খুবই দক্ষ মানুষজন আছেন, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবেন, মোক্ষম বিষয় একটাই, যে আপনি যে কথাটা বলছেন কিংবা আপনি কারো লেখা পড়ছেন, সেটাকে আপনি অন্যের কাছে কিভাবে উপস্থাপন করছেন, সেটাকে কিভাবে বুঝিয়ে বলছেন। দ্যাট মিনস হচ্ছে বুঝিয়ে বলা। আমি যে কথাটা বলছি সেটা আপনি বুঝতে পারছেন কিনা, কিংবা আমার দর্শক শ্রোতা সেটা বুঝতে পারছেন কিনা, এটাই হচ্ছে মোক্ষম কাজ। এখন আপনি বলেছেন যে এটার কিভাবে আমরা চর্চা করতে পারি। চর্চা করার তো হচ্ছে বেশ কিছু পদ্ধতি আছে। আম, যেমন আমি একটা সংগঠনের সাথে আছি, আমার সংগঠনের নাম হচ্ছে হরবোলা। প্রায় 1 দশক হয়ে যাচ্ছে আমি সংগঠনের সাথে আছি, এবং আমি বোধহয় ওই সংগঠনের সর্বকনিষ্ঠ আহ,
কনিষ্ঠ বলছি এই জন্য, আমার পরে আরো যুক্ত হয়েছেন, তারা আমার থেকে কনিষ্ঠ আছে, কিন্তু কনিষ্ঠ এই জন্য বলছি মানে যুক্ত হওয়ার ক্ষেত্রে ওখানে কিছু প্রসেস আছে। যেমন হচ্ছে আপনি যখন বিবিএ লেভেলে লেখাপড়া করছেন কিংবা অনার্স লেভেলে লেখাপড়া করছেন তখন আপনি যুক্ত হতে পারছেন, কিন্তু আমার এটা সৌভাগ্য হয়েছিল যখন আমি ইন্টারমিডিয়েট লেভেলে লেখাপড়া বাহ। করছি। এটা আমার, আমি বলতে চাই এটা আমার সৌভাগ্যই যে আমার সুযোগ হয়েছে এখানে কাজ করার, যেখান থেকে আমি অনেকটা শিখতে পেরেছি এবং এখনো শিখছি। তো আমার ওখানে দুইজন গুরু আছে, আমি তাদের নাম আবার একটু উল্লেখ করতে চাই। আমার প্রথম গুরু, আমার গুরু হচ্ছেন আমার নানা ভাই। আমার নানা ভাই মোহাম্মদ আরশেদ আলী হাওলাদার, আমার নানা ভাইয়ের নাম। ওনার হাত ধরে হচ্ছে আমার এই আবৃত্তি চর্চা কিংবা বাচিক শিল্পে আসা। এরপরে সেটার ঘষা মাজা হয়েছে আমার ইন্টারমিডিয়েট লেভেলে আমার যিনি শিক্ষক ছিলেন, আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় শুক্লা দাস গুপ্তা, আমার ম্যাম। আমি ম্যামকে অনেক ভালোবাসি এবং আপনার প্রোগ্রামে আসার আগেও আমার ম্যামের সাথে কথা হয়েছে এবং এখনো চলমান আছেন উনি আমার গুরু। এবং এছাড়াও আমি শিখছি শ্রদ্ধেয় মজুমদার বিপ্লব দাদা, ওনার কাছ না, থেকে। সবাই তো অনেক টপ লেভেলের বলা যায়, খুব সুনাম, এবং তারা এই বাংলা হ্যাঁ, ভাষাকে উচ্চারণকে নিয়ে খুব এটা কাজ এটা করছে। এটা বলতে পারেন এটা শুধু বাংলাদেশেই না, দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও দাদা খুব স্বনামধন্য, বিশেষ করে ওনার উচ্চারণ শৈলী এবং বাচন ভঙ্গি এগুলোর ক্ষেত্রে। তো আমি ওনার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি এবং আমি ওনার সংগঠনে আছি হরবোলাতে। আমি এখন কোঅর্ডিনেটর হিসেবে আছি, হরবোলাতে দায়িত্বে আছি কোঅর্ডিনেটর বাহ, হিসেবে। সেটা তো জানতাম না আমি। তো এই যে, এই চলছে। আর চর্চার কথা যদি বলি, এটা গতিশীল হতে হয়। গতিশীল হতে হয় এই জন্য বলছি, আপনি যখন শিখতে চাইবেন, ধরুন আপনিই শিখতে চাইছেন ভাইয়া, তো আপনি যখন শিখতে চাইবেন আপনি কোনো না কোনো ওয়ে বের করে ফেলবেন যে আমি এটা কিভাবে জানতে পারি। আর এখন সবকিছু এত বেশি মুঠোফোনে সহজলভ্য হয়ে গেছে যে আপনি, এটা খুব ইজি আপনার জন্য শেখা। কিছু কিছু টাং টুইস্টার আছে যেগুলো আপনি রেগুলার যদি চর্চার মধ্যে রাখেন। ফর এক্সাম্পল দুই একটা টাং টুইস্টার আচ্ছা, বলেন, আমরা আপনার এখানে সাথে একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এখানে হ্যাঁ। হচ্ছে আপনার বিশেষ করে আমাদের যেই জায়গাগুলোতে মানে সমস্যার সম্মুখীন হই আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনিগুলোতে, যে আমরা এটা হচ্ছে আপনার উচ্চারণের ক্ষেত্রে আমরা সচেতন থাকি না, সেজন্য আমাদের সমস্যাগুলো হয়। সেটা তো এটা খুব কি বলবো, মানে আমি টাং টুইস্টার গুলো আপনাকে বলতে পারি, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই এখন বাড়াচ্ছি না, ওটা আমি আপনাকে বলে দিব। হ্যাঁ, okay. যেমন হচ্ছে আপনার আমরা স্বরবর্ণ হয়, এটা ব্যঞ্জন বর্ণ হয়, দুটো পর্যায়ে এটা কিভাবে হয় সেটা আমরা অন্য আরেকদিন না হলে আলোচনা করলাম। ওকে, ঠিক আছে। তো এরপরে আপনার ভাষা, শব্দ, অ্যাডভোকেট, আপনি নেত্রী সবই বলছেন। তো আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা আছে যেটা আপনার লাইফে খুবই অনুপ্রেরণা দিয়েছে অথবা ব্যথিত করেছে? এরকম কোনো স্পেশাল যদি কোনো মুহূর্ত এই মুহূর্তে মনে পড়ে, যদি এটা কোনো প্ল্যান বা কিছু না, আমার মনে হলো এই প্রশ্নটা বা আপনার কাছ থেকে এটা জানি। এই মুহূর্তে হঠাৎ আপনার কি মনে পড়ছে? যদি এরকম কোনো স্পেশাল কোনো ঘটনা থাকে শেয়ার করতে পারেন। আমি প্রথমেই বলেছি আমি খুব পজিটিভ একটা মানুষ, মানে আমার পজিটিভ মাইন্ডসেট এতখানি যে আপনি আমাকে বলছেন একটা নেগেটিভ কথা, কিন্তু আমি জানি যে ওটাকে কিভাবে আমি পজিটিভলি নেব, মানে প্রসেস করার কিছু বিষয় থাকে তো মানুষের, তো আমি ওটাকে হচ্ছে পজিটিভলি প্রসেস করে নিই আমার ভিতরে। আপনি হয়তো বা নেগেটিভ একটা কথা বলেছেন, হুম। সেটাকে আমি ধরে নিব যে আচ্ছা এটা বলেছে, দ্যাট মিনস হয়তো বা এটা আমাকে শিখতে হবে। আর কোনো একটা বিষয় সম্পর্কে আপনি নাই জানতে পারেন, কিন্তু যখন আমি এই বিষয়টা উপলব্ধি করলাম যে আমি এই বিষয়টা নিয়ে জানি না, তখন আমি সেটা নিয়ে একদম পুরো দমে লেগে পড়ি যে আমাকে ওটা সম্পর্কে জানতেই হবে এবং ওটা হ্যাঁ। শেষ কোথায় সেই পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। হ্যাঁ, তো বিষয়টা এমন। তো মোটিভেশনের কথাই বলবো এখানে, যে প্রতিনিয়ত মোটিভেট হই। আহ, আহ, এটা স্পেসিফিক একটা ইভেন্টের কথা যদি এমন করে বলতে হয় যে কোথা থেকে মোটিভেশনটা পেয়েছেন, সেটা বলবো যে মানুষ তো পর্যায়ক্রমে শেখে আসলে। তো পর্যায়ক্রমেই মানুষ আগায়, গ্র্যাজুয়ালি কিন্তু আগায়। পথটা তো তৈরি করে নিতে হয়, সবসময় পথ তৈরি থাকে না সবার জন্য, হুম। ওটা তৈরি করে নিতে হয়। তো স্পেশাল ইভেন্ট বলতে জগন্নাথেরই একটা ঘটনার কথা বলি, যে আমি ওরিয়েন্টেশন প্রোগ্রাম গেল কিছুদিন আগে, তখন আমি স্পিচ দিয়েছি, যেহেতু আমি বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আছি। তো আমি যখন স্পিচ দিলাম সবাই এত জোরে করতালি দিচ্ছিল
এবং এর পর্যায়ে যারা নতুন করে যুক্ত হলো তারা আমার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইলেন। দেন হচ্ছে আমি তারা কিভাবে ওটাতে আরো বেশি হচ্ছে কাজ করতে পারেন সেটা সম্পর্কে জানতে চাইলেন। তাদের কিছু সাজেশন আমাকে দিলেন। এই যে ব্যক্তি পর্যায়ে মানুষের সাথে যে ইন্টারাকশনটা হলো, যে মানুষ তোমাকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে যে এটা আমরা কিভাবে করতে পারি, কিংবা আপু এটা কি হতে পারতো, এটা হলে কি ভালো হতো, এই যে যে সাজেশন তারা তোমাকে দিচ্ছে, কিংবা এই যে যে তারা এটা ধরে নিচ্ছে যে আপনাকে বললে কাজটা হতে পারে, কিংবা আপনার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি, এটা অনেক বড় পাওয়া। এটা প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে। খুবই চমৎকার এবং খুবই ভালো বলেছেন। তো সবসময় তো এই যে হাসি খুশি বা টোটাল মোমেন্টামটা ছিল যে এতক্ষণ কথা বলেছেন, হাসি খুশি একটা পজিটিভ ছিল। তো দর্শক বা আমরা বা আমি রাগ দেখলাম না আপনার মধ্যে কোনো। তো আপনি যখন রেগে যান তখন কি করেন, বা আপনার রেগে গেলে আপনার তখন এক্সপ্রেশনটা কেমন হয়? আচ্ছা, আর রেগে যাওয়ার বিষয়টা, মানুষ তো আমরা, এটা স্বভাবতই হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনেক কিছু হয়তো বা আমি ওইভাবে কন্ট্রোল করা পসিবল হয় না, কিন্তু রেগে গেলে আমি যেটা করি আর কি, ওইভাবে রাগ করি না কখনো, কারণ আমি বললাম পজিটিভ মাইন্ডসেট। যখন আপনার পজিটিভ মাইন্ডসেট থাকবে তখন আপনি রাগ করবেন না, তখন আপনি রেসপন্স করবেন, রিয়াক্ট করবেন না, রিয়েক্ট করবো না। রেসপন্স হ্যাঁ। করবেন। হ্যাঁ, আমি হচ্ছে রেসপন্স করি। আর আপনি যদি বলেন যে যদি কখনো এমন হয় যে মন খারাপ হয়েছে কোনো বিষয় নিয়ে, তাহলে কি করি? আমি হচ্ছে, আমি বলতে চাই যে কবিতা হচ্ছে আমার মনের খোরাক যোগায়। তাহলে তো আ আমি আ হচ্ছে কবিতা পড়ি আর হচ্ছে লেখালেখি করি। তাহলে হচ্ছে তাহলে দর্শক এবং আমাদের উদ্দেশ্যে হচ্ছে ২ লাইন হচ্ছে কবিতা বলেন বা ৪ লাইনও বলতে পারেন বা আপনার মতো বেশিও বলতে পারেন। এরপরে আমরা আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। আচ্ছা, কবিতার মধ্য দিয়ে শেষ করতে চাইছি। তাহলে খুব বেশি বড় কোনো কবিতা বলবো না। এটা আমি মোটিভেশন হিসেবেই হচ্ছে দেখা যায় অনেক সময় জগন্নাথের স্পিচের মধ্যে যুক্ত করে থাকি। লাস্ট টাইম করেছিলাম, সেটাই একটু বলি। হ্যাঁ, সিওর। যদিও এটা লিখেছেন হচ্ছে কবি ইমরান ইসলাম, বাট আমি এটাকে একটু নিজের মতো করে না আপনার লেখা, তাই তো? আমার লেখা না, আমি একটু জাস্ট নিজের মতো মডিফাই করে করেছেন। মডিফাই করে নিয়েছি। হুম। নিন্দুকেরা নিন্দা রটাক, ছড়াক যত নিন্দাবাদ, সত্যি প্রেমিক বলবে ঠিকই, ভালোবাসা আমার জগন্নাথ। ওয়াও! নিন্দুকেরা নিন্দা রটাক, ছড়াক যত নিন্দাবাদ, সত্যি প্রেমিক বলবে ঠিকই, ভালোবাসা আমার মার্কেটিং বিভাগ, ভালোবাসা আমার জগন্নাথ। বাহ! অনেক এটা অনেক তো আগে তো শুনিনি। আমি তো বললাম কবিতার লাইনগুলো আসলে একটু অন্যরকম। এটা একজন বিশেষ মানুষকে নিয়ে লেখা, সেটা আমি অন্য কোনো দিন সুযোগ হলে শোনাবো। কিন্তু এটা আমাকে এত বেশি মোটিভেট করে যে আমি এটার সাথে হচ্ছে আমার ইউনিভার্সিটি, মানে আমার একাডেমিক লেখাপড়া যেখান থেকে আমি সেটাকে যুক্ত করে দিয়েছি আসলে, সেজন্যই মার্কেটিং মানে এবং হ্যাঁ হ্যাঁ, আমার জগন্নাথের আমার সাথেই। আমার সবচেয়ে ভালো বাসা কিংবা ভালো লাগার জায়গা যে মার্কেটিং বিভাগ এবং হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। এবং আরেকটি যুক্ত করি, আমার বাবা নিজেও মার্কেটিং এ অনার্স মাস্টার্স করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, বাট আমার মামা হচ্ছে জগন্নাথ থেকেই। তো এটাও একটা পজিটিভ সাইড বলতে পারেন যে আমি সেজন্য মার্কেটিং আপনারা কেন, জগন্নাথে জগন্নাথময় কেন, হ্যাঁ পরিবার। হ্যাঁ, পুরোই বলতে পারেন। আলাদা একটা ভালো লাগা এবং ভালোবাসা এখানে। আর প্রত্যেকটা মানুষ আমার খুবই শ্রদ্ধার। এটা আমার অফিসে যারা আছেন তাদের থেকে শুরু করে সাজ্জাদ ভাই আছেন, সমীর দাদা আছেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন শিক্ষক যার কাছ থেকে আমি শিখছি। আরেকজন শিক্ষকের নাম না বললেই না, আমি তার নামটা বলতেই চাই, হ্যাঁ, আমাদের সিওর। শ্রদ্ধেয় হুমায়ুন কবির চৌধুরী স্যার। মানে আমি ওনাকে এত পছন্দ করি এবং লিজেন্ড বলা যায় হ্যাঁ ওনাকেও। হ্যাঁ, হ্যাঁ। লেজেন্ড বলতেই হবে ওনাকে। মানে উনি এতটা জানেন এবং প্রত্যেকটা জায়গায় কিভাবে নিজেকে কন্ট্রোল করে আপনার কাজটা আপনি সঠিকভাবে সম্পূর্ণ করবেন, এটা যদি শিখতে হয়, এটা স্যারের কাছ থেকে শিখতে হয়। তো আমি আর কথা বাড়াবো না, যেহেতু ভাইয়া বলেছেন যে আমরা একদম না, উপান্তে চলে হ্যাঁ, এসেছি। তারপরেও যদি কোনো কিছু স্পেশালি আপনি বলতে ইচ্ছুক বা চান, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যা আপনার আজকের এক এপিসোডে আপনি যা তথ্য যা কিছু দিয়েছেন,
এটাই আসলে দর্শক বা আমরা নিতে পারবো কিনা এই ওয়েট, আমি সেটাই ভাবছি আসলে। না, এমন কিছু না, হ্যাঁ। আমি তেমন কোনো তথ্যই এখনো দিই নাই। তাই? তাহলে ওকে, সমস্যা নাই। আজকে একটা এপিসোড গেল। আপনি নেক্সট কোন এপিসোডে আসবেন। আপনি আজকে জগন্নাথের প্রেসিডেন্ট আছেন, জগন্নাথ ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের। আমার হ্যাঁ। দর্শক শ্রোতারা হচ্ছে আমার থেকেও অনেক বেশি জানে এবং প্রত্যেকের কাছ থেকে আমি শিখছি। আপনার কাছ থেকেও আমি প্রতিনিয়ত শিখি দাদা। আমাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এখানে বিধান টক্সে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে সেজন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি এত কষ্ট করে সেই এত দূর থেকে জার্নি করে আপনার আসার জন্য। তো আজকে হয়তো এখানে আমরা শেষ করে দিব। তো আপনি যদি অনুমতি দেন, আমি আসলে এটা বলি না কোনো অতিথি যারা আসেন। আপনি যদি বলেন তাহলে আমি আজকে এখানে আমরা শেষ করতে পারি। আমরা সমাপ্তি কিংবা ইতি টানতেই পারি। আমরা প্রথমেই বললাম যে উপান্তে চলে এসেছি। উপান্ত মানে হ্যাঁ। হচ্ছে শেষের আগে চলে এসেছি। আমরা শেষ করব কিছু সময়ের মধ্যেই। ওকে, তাহলে শেষ করে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বললেই। তো আজকের যারা বিধান টক্সের আজকের এপিসোডে যারা আপনারা শুনতে পেয়েছেন, আপনারা আমাদের যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন, আপনার শুরুতেই আমি ইন্ট্রো দিয়েছি। তো সম্পূর্ণ যে গল্পটা বা যে মোটিভেশন তার কাছ থেকে একটা মেয়ে কিভাবে একটা ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করছেন, ৭-৮টা প্রোগ্রাম করেছেন, ফ্যামিলি মেনটেন করছে, প্রফেশনাল লাইফ মেনটেন করছে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে যে বিষয়গুলো বার্তা দিয়েছে, আশা করছি আপনাদের কেরিয়ারে বা চলার পথে বা সবসময় এটা কাজে লাগবে। হয়তো সেটা আমারও লাগবে, আমিও সেটা ফিল করেছি, এই জন্য বলেছি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বিধান টক্সের সাথেই থাকুন এবং নতুন কিছু পেতে থাকুন। ধন্যবাদ।